হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু বং টেলিস্কোপ। তো আজকে এটা বেসিক্যালি কোনো ব্লগ না, মানে এই চ্যানেলে ব্লগও থাকবে, তার পাশাপাশি আমি কিছু ভৌতিক ঘটনাও তোমাদের সাথে শেয়ার করব। মানে এই জিনিসটা আমার প্রতি এত ইন্টারেস্ট বাড়িয়ে দিয়েছে, সেই জন্য আমি এই জিনিসটা নিয়ে আলোচনা করতে চাই। আর আমার জীবনে ঘটে যাওয়া অনেক ভৌতিক ঘটনা আছে এবং অলৌকিক ঘটনাও রয়েছে, সেগুলি তোমাদের সাথে আমি শেয়ার করতে চাই। তো তোমরাও যদি তোমাদের জীবনে এরকম ঘটে থাকা ভৌতিক বা অলৌকিক ঘটনা আমার সাথে শেয়ার করতে চাও, তো আমাকে ইমেল করে দিতে পারো। আমার ইমেল অ্যাড্রেস আর আমার ফেসবুক আইডি, ইনস্টাগ্রাম আইডি সব কিছু ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এছাড়াও আমি তোমাদেরকে বলে দিচ্ছি আমার ইমেল অ্যাড্রেস pal.supriyo2020@gmail.com। এখানে তোমাদের সাথে জীবনে ঘটে যাওয়া সত্যিকারের ভৌতিক ঘটনা বা রিয়েল লাইফ ইনসিডেন্ট বা কারোর কাছ থেকে শোনা কোনো ঘটনা আমাকে শেয়ার করে দিতে পারো। ঘটনা যদি ভালো লেগে থাকে তাহলে আমি অবশ্যই তোমাদের সাথে এই চ্যানেলে শেয়ার করব। তোমরা আগে বলো, তোমরা কি ভূত, পেট, জিন, পিশাচ, বেতাল এসবে বিশ্বাস করো? সেটা কমেন্ট বক্সে জানাও। ছোটোবেলা থেকেই আমার ভূতের প্রতি একটা ইন্টারেস্ট ছিল। মানে ছোটোবেলায় তোমরা যারা 90s কিড, আমার মতো 90s কিড যারা, তারা জানো যে ওই সময়টা কতগুলো সিনেমা বেরিয়েছিল, বিরানা, পুরানা হাভেলি, পুরানা মন্দির। তো ওই সিনেমাগুলো আমরা দেখতাম, খুব ভালো লাগতো বেশ। আমার ভয় লাগতো, মানে ভূতের সিনগুলোতে এরকম করে চোখ বন্ধ করে থাকতাম, তারপরেও পুরো সিনেমাটা দেখতাম, কারণ ওই যে ইন্টারেস্ট ছিল। যারা বেশি বলতো আমাদের ভয় লাগে না, কিন্তু তাদেরই বেশি ইন্টারেস্ট থাকে জিনিসটা কী হতে চলেছে। তো সেরকমই ছোটোবেলা থেকেই আমার ইন্টারেস্ট ছিল এই জিনিসগুলোর প্রতি। আর কিছু কিছু ঘটনা আমার জীবনে এমন ঘটে যায় যেগুলো আমাকে বিশ্বাস করতে বাধ্য করায় যে কিছু তো আছে। আমরা যেমন ঠাকুর দেবতাকে খালি চোখে দেখতে পারি না, তেমন এমনই কিছু নেগেটিভ এনার্জি রয়েছে যেগুলোকে আমরা খালি চোখে দেখতে পারি না, যদি তারা দেখা দিতে না চায়। তো এমনই দুটো ঘটনা আমি তোমাদের সাথে শেয়ার করব, ওই প্রমাণ সহ। ঠিক আছে, ঘটনাটা ফার্স্টে বলবো, তারপরে তোমাদের প্রমাণ দেখাবো যে আমার সাথে কী কী ঘটেছিল। আমার জীবনে অনেক ঘটনা রয়েছে এরকম, মানে আমাদের আত্মীয় স্বজনের মধ্যে ভৌতিক, অলৌকিক এরকম ঘটনা অনেক রয়েছে। তো ফার্স্টে আমি বলছি যে আমার সাথে দুটো ঘটনা যেমন ঘটেছে, সেই দুটো ঘটনা কি, আমার দুটো ঘটনা যেটা আমাকে বিশ্বাস করিয়েছে যে ঠাকুর দেবতার পাশাপাশি এরাও এক্সিট করে, যাদেরকে আমরা খালি চোখে দেখতে পারি না। ফার্স্ট ঘটনাটা আমি তোমার সাথে শেয়ার করছি, আগের বছরের ঘটনা। ঠিক আছে, আগের বছরের ঘটনা হচ্ছে 2025 সাল সবে পড়লো, 2024-এ দুর্গাপুজোর ঠিক আগের ঘটনা। মানে দুর্গাপুজোর 1 সপ্তাহ না 2 সপ্তাহ আগে আমার চুল টুল সব বড় হয়ে গেছিলো। তো চুল দাড়ি কাটার জন্য, দাড়ি তো আমি বাড়িতেই কাটি, চুল কাটার জন্য আমি সেলুনে যাই। ঠিক বিকেল 7টার সময় আমি সেলুনে যাই। আমাদের বাড়ির লোকেশনটা তোমাদের বলে দিই। আমার বাড়ি হচ্ছে মধ্যমগ্রাম। এক্স্যাক্টলি কিছু কারণে আমি বলছি না পুরো এক্স্যাক্টলি প্রপার জায়গাটা, বাট আমার বাড়ি মধ্যমগ্রামে। আমি তোমাদের ফার্স্টে হিন্টসটা দিই, জায়গাটা বলে দিই যে কীরকম। আমাদের বাড়ি থেকে সোজা বেরোলে পরে মেন রাস্তা ওঠা যায়। তো মেন রাস্তার মোড়ে একটা দোকান আছে, যেখানে আমি ছোটোবেলা থেকে চুল কাটি। তো মেন রাস্তার মোড়ে একটা দোকান আছে, সেলুন আছে, যেখানে সবাই চুল দাড়ি কাটে। আর ওই মেন রাস্তা থেকে উঠে সোদপুর রোডে ওঠা যায়, মানে সোদপুরের যে মেন লাইন, সোদপুরের রোডে ওঠা যায়। ওই পাশে গেলে পরে তোমাদের বারাসাত রোড, এই পাশে গেলে বিটি রোড পড়ে যায়। ঠিক আছে, শুধু এইটুকুই বললাম আমাদের লোকেশনটা এই জায়গায়। আমাদের এলাকায় তো আগে এরকম বাড়িঘর ছিল না, অনেক এখন ফ্ল্যাট বাড়ি হয়ে জায়গাটা আস্তে আস্তে গিঞ্জিতে পরিণত হচ্ছে। আগে তো অনেক ঝিল, নদী, নালা ফাঁকাই ছিল। দুর্গাপুজোর আগের টাইমে চুল কাটতে যাই, ভেবেছিলাম সকালবেলা ভিড় থাকে, এই জন্য কোনো কারণবশত আমি বিকেলবেলার দিকে যাই, যে বিকেলবেলা আসবো, বিকেলবেলা ফাঁকা ফাঁকা থাকে, কেটে নেব। যেমন কথা তেমন কাজ। আমি চুল কাটতে গেলাম, সেলুনে চুল কাটতে গেলাম। এবার অনেক পুরনো, যেহেতু যা আমি তোমাদেরকে বললাম ছোটোবেলা থেকে ওখানেই চুল কাটি, তো গল্প করতে করতে চুল কাটতে 8:30 বেজে যায়। মানে রাত 8:30 বেজে যায়, মানে 6টার সময়, 6টা 7টার দিকে গেছিলাম, বসেছিলাম কয়েকজন লাইন ছিল বলে। তো তারপরে কাটতে কাটতে তোমার 8:30 বেজে যায়। দিনটা ছিল শনিবার। এবার আমি চুল কাটে গল্প করে সব কিছু সেরে 8:30 দিকে বাড়ি আসি। আমাদের বাড়ি থেকে সেলুনে যেতে 10 মিনিট লাগে। বাড়ি আসি, ঠিক আছে। বাড়ির গলির মুখে এসে আমার মনে পড়ে যে চুল তো কাটা হয়ে গেল, কিন্তু বাড়িতে তো শ্যাম্পু নেই, এবার তো শ্যাম্পু আনতে হবে। তো কী করবো, আবার কি রিটার্ন করবো, মানে আবার 10 মিনিট হেঁটে যাবো, রিটার্ন করবো? তখন আমি ভাবি না, রিটার্ন করে লাভ নেই। আমাদের এই বাড়ি থেকে, মানে আমাদের বাড়িটা সেন্টার পজিশনে, এখান থেকে আবার এগিয়ে গেলে পরেই একটা দোকান আছে, ওটা যেতেও মোটামুটি 8-10 মিনিট লাগে। ওই দোকানটায় আমার ছোটোবেলা থেকে চেনা পরিচিত, ওখানে আড্ডা ফাড্ডা মারতাম, সব কিছু করতাম আর কি। মানে ছোটোবেলায় যখন 9-10-এ পড়তাম, ওই সাইড দিয়ে ঘোরাঘুরি করে বেড়াতাম। তো ওই দোকানটা চেনা পরিচিত, আমি ভাবলাম রিটার্ন না করে, মানে রিভার্স না গিয়ে আমি সোজা যাই, সোজা গেলে চলে আসবো, তারপরে স্নান করে নেবো। তো ওই অবস্থায় শ্যাম্পুর কথা ভেবে আমি চলে যাই ওই দোকানের উদ্দেশ্যে। সোজা যাই, 10 মিনিটের রাস্তা। বলে রাখা ভালো, ওই দোকানটা যেতে একটা পুকুর পড়ে, ঠিক আছে, আমাদের একটা পুকুর পড়ে। সেই পুকুরটা মানে আগে ছিল মানে একটা বড় পুকুর, যার মধ্যে মাছ চাষ হতো, নানা রকমের মাছ, সব কিছু চাষ হতো, সবাই স্নান টান করতো, অনেক বড় পুকুর ছিল।
মানে মেন রাস্তা যাচ্ছে তার সাইডেই হচ্ছে পুকুরটা পড়ে। আগে অনেক বড় পুকুর ছিল, কিন্তু এখন মানে এতভাবে জনবসতি বেড়েছে, পুকুরটা আস্তে আস্তে ছোটো হতে হতে সেটা একটা ছোট্ট ঝিলে পরিণত হয়েছে। বেসিক্যালি মানে নর্মালি পাড়ার পুজো টুজো হলে ঠাকুর ঠাকুর ওখানেই ভাসান যায়, মানে অনেক বড় একটা পুকুর ছিল, সেটা ছোটো হতে হতে চারিদিকে ফ্ল্যাট, এত মানে গিঞ্জি হয়ে গেছে চারিদিকে ফ্ল্যাট বাড়ি সব হতে হতে পুকুরটা ছোটো হয়ে আসে। তো সেই পুকুরের সামনে দিয়ে যেতে হয়। সেই পুকুরটা ক্রস করলে আরেকটা জায়গা পড়ে, যেটা আগে ছিল না, আরেকটা জায়গা পড়ে, একটা বট গাছ পড়ে, ঠিক আছে, অনেক বড় বট গাছ, শাখা পোশাখা পুরো অনেক বছর পুরনো বট গাছ। তো বট গাছটার পাশে, এটা আগে ছিল না, আমাদের এলাকায় যত রাজ্যের নোংরা হয়, মানে আমাদের সবাই জানো যে সকালবেলা নোংরার গাড়ি আসে, মিউনিসিপ্যালিটি থেকে নোংরার গাড়ি আসে, নোংরাগুলো ওই বাসি বাজি নোংরাগুলো সব জায়গা থেকে নিয়ে হচ্ছে আমাদের এলাকার নোংরাগুলো সব ওখানে ফেলা হয়। সপ্তাহে একটা দিন করে পৌরসভা থেকে বড় একটা গাড়ি আসে, গাড়ি এসে সব নোংরাগুলোকে তুলে নিয়ে গিয়ে আবার ওই জায়গাটা পরিষ্কার করা হয়, সপ্তাহে নোংরাটা ওখানেই ফেলা হয়। তো এক এক সময় ওখানে নোংরা ফেলার ফলে উঁচু মতো ঢিবি হয়ে যায়, ঠিক আছে, আর এত পচা দুর্গন্ধ আর ভোটকা গন্ধ বেরোয়, মানে তোমাদের কি বলবো, ওই গাছটা থেকে একটু সামনে। এটা আগে ছিল না, বাট এত বসতি হয়ে যাওয়ার ফলে এটা রিসেন্টলি চালু হয়েছে। এটা 2 বছর আগেও ছিল না। আগে পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, চওড়া রাস্তা, পাশে বট গাছ, ওই চওড়া রাস্তা দিয়ে এগিয়ে গেলেই আবার রোড, ওরকম পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, কিন্তু এটা এখন রিসেন্টলি হয়েছে 2 বছর ধরে। সো যাই হোক, ওই নোংরার জায়গাটা এগিয়ে গেলে পরে তারপরে হচ্ছে আমাদের দোকানটা, সেই দোকান থেকে আমি বলেছিলাম মাথার শ্যাম্পু কিনবো। ফার্স্টে আমি হেঁটে যাই, হেঁটে গিয়ে হচ্ছে ঝিলপাড়টা সামনে আসে। ঝিলপাড়ের সামনে দেখি পাড়ের সামনে কেউ একটা সুন্দর মাটির থালার মধ্যে ভোগ সাজিয়ে কাউকে অর্পিত করেছে, মানে কাউকে দিয়েছে, ভোগ সাজিয়ে কাউকে দিয়েছে। ভোগটার মধ্যে তখন আমি যাওয়ার সময় ভালোভাবেই তাকিয়েছি। ভোগটা কীরকম ছিল, একটা মাটির থালা, মাটির বড় থালার মাঝখানে হচ্ছে তোমাদের ভাত, 5 রকম ভাজা, আর 2 রকম তরকারি ছিল, আর 2 রকমের মিষ্টি ছিল, রসগোল্লা, যেহেতু রসগোল্লা সাদা এই জন্য চোখটা আরও ভালোভাবে গেছে। আর সাইডে হচ্ছে একটা মাটির গ্লাস, আর তার সাইডে একটা বড় এরকম সাইজের মোমবাতি ধরছে, ঠিক আছে, মোমবাতি জ্বালিয়েছে। তো আমি বেসিক্যালি ভেবেছি হয়তো কেউ মারা গেছে বা কারোর হয়তো কিসের জন্য দিয়েছে, আমি অত কিছু ভাবি না, ভেবেছি হয়তো কারোর শ্রাদ্ধ বাড়িতে, তোমরা জানো সবাই যে শ্রাদ্ধ বাড়িতে কেউ মারা গেলে পরে সেই দিনই হচ্ছে গঙ্গার পাড়ে এই ভোগ ওর অর্পণ করতে হয়, তো সেরকমই হয়তো এইখানে দিয়ে রেখেছে। তো বেসিক্যালি আমাদের শহরে মানে আস্তে আস্তে জিনিসগুলো এতটাই সব মুছে যাচ্ছে যে আগে আমরা যেটা গঙ্গার পাড়ে গিয়ে করতাম, এখন মানুষ তো নদী ফদি মানে সামনে কোনো কষ্টই করতে যায় না, সামনে কোনো পুকুর টুকুর দেখলে ওই সামনেই ওই ভোগ অর্পণ দিয়ে আছে, মানে শ্রাদ্ধ শান্তির কামনার জন্য তোমাকে একটা ভোগ অর্পণ করলাম বা ভোগ দিলাম তোমাকে। তো ওরকমই একটা আমি ভেবেছি, ওখান দিয়ে ক্রস হলাম। এবার ক্রস হতে হতে ঘড়ির দিকে তাকাই, ঘড়িতে দেখি 10টা বেজে গেছে। আগের বছর প্রচুর গরম ছিল, তোমরা সবাই জানো, দুর্গাপুজোর আগের টাইমটা, সারা গা প্রতি চুল, আর ঘামের মধ্যে চুলগুলো ফুটছে, ঠিক আছে, সারা গায়ে। নোংরার সামনে দিয়ে যাই, নোংরা যে ঢিবিটা বললাম, এলাকার যত রাজ্যের নোংরা ওখানে ফেলা হয়, তো নোংরা ঢিবিটার সামনে দিয়ে আমি যাই। নোংরা ঢিবিটার সামনে দিয়ে আমি দেখলাম যে একটা বিভৎস রকমের ভোটকা পচা গন্ধ বেরোচ্ছে, আশেপাশে কোনো লোক নেই, তখন রাত হয়ে গেছে, লোক নেই। ওই নোংরার জায়গাটা ক্রস করলাম, ক্রস করে হচ্ছে দোকানে গেলাম। তো দোকান থেকে 2টো শ্যাম্পু কিনলাম, আমার এখনও মনে আছে, লোরিয়াল শ্যাম্পু কিনেছিলাম, লোরিয়ালের এরকম পাতা ছিল, তো সাদা পাতা ছিল। তো ওই শ্যাম্পু কিনে আবার সেম রাস্তা দিয়ে আমাদের রিটার্ন আসতে হবে, আমার তো সোজা যাওয়ার উপায় নেই, আমাদের বাড়ি যেহেতু পেছনের দিকে, আবার সেম রাস্তার দিকে রিটার্ন আসতে হবে, ঠিক আছে। তো আবার শ্যাম্পুটা কিনলাম, শ্যাম্পুটা কিনে দোকানের থেকে রিভার্স করছি, রিভার্স করার সময় আবার সেই নোংরার সামনে দিয়ে গেলাম, নোংরার সামনে দিয়ে এগিয়ে আবার সেই পুকুরটা, যার সামনে বললাম তোমাদের ওই খাবার টাবার দেওয়া ছিল, হয়তো কাউকে ভোগ বিতরণ করা হয়েছিল, সেই ভোগের সামনে দিয়ে আমি এরকম আট চোখে, মানে জাস্ট আমি আট চোখে এরকম করে তাকিয়েছি 10 সেকেন্ডের জন্য, জাস্ট আমার মাথায় তাড়া ছিল যে এতক্ষণ ঘেমে রয়েছি আর এত চুল কাটা রয়েছে, মাথা ফাতা সব ওরকম হয়ে রয়েছে। আমার টার্গেট ছিল বাড়িকে কতক্ষণে স্নান করবো, কারণ আমার আর ভালো লাগছিল না ওরকম চুল নিয়ে সারা রাস্তা ঘুরে বেড়াতে, ভালো লাগছিল না। তো আমি বেশিক্ষণ তাকাইনি, জাস্ট হাঁটতে ঝিলটার সামনে দিয়ে হাঁটতে জাস্ট 8 চোখে 10 সেকেন্ড থাকে, সোজাভাবে চলে আসি। বাড়ি এসে স্নান টান করি, ফ্রেশ হই, খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ি। এইসব করতে করতে প্রায় 12:30 বেজে গেছে, খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ি, প্রায় 12:30 বেজে গেছে, শুয়ে পড়ি। আর গভীর ঘুম ছিল, মানে সেদিন এত হেঁটেছি, আপ ডাউন করেছি আর এত করেছি, গভীর ঘুমিয়ে পড়েছি। হঠাৎ করে রাত 3টের সময়, 3টে থেকে 3:30-এর মধ্যে, তিনটের সময় হঠাৎ করে দেখি হাতের মধ্যে জ্বালা করছে প্রচুর পরিমাণে, হাতের মধ্যে এই হাতটা, ঠিক আছে, এই হাতটার এই দিকটা প্রচুর জ্বালা করছে। কি হলো কেসটা, আমি অত কিছু খেয়াল করি, আমার চোখে তখন এত ঘুম ছিল, আমি বললাম ধুর, ও ভাল লাগছে না, ঘুমিয়ে পড়ি। সকালবেলা উঠে কোনো কিছুর দিকে না তাকিয়ে
তাড়াতাড়ি ব্রাশ টাশ করে জিমে চলে গেছি। আমার চেস্ট বাইসেপের ডে, বাইসেপ মানে হাতের ডে আর চেস্টের ডে, ঠিক আছে, মারতে হবে এগুলো। যেমন কথা সেরকম কাজ, আমি চলে গেছি জিমে। তো জিমে সব কিছু করা হয়ে গেছে, লাস্টে ছিল আমার বাইসেপের ব্যায়াম, মানে হাতের ব্যায়াম। হাতের ব্যায়ামে যেই আমি, তোমরা জানো যে বাইসেপের ব্যায়ামে হচ্ছে এরকম করে বারবেল তুলতে হয়, মানে এরকম করে বারবেল তুলতে হয়, নামাতে হয়, তাহলে হচ্ছে এখানে ফোলে মাসেল গ্রোথ হয়। তো যেই আমি বাইসেপের এই বারবেল তুলতে গেছি, মানে ডাম্বেল এরকম করে তুলতে গেছি বারবেলটা, রডটা আর কি, বারবেলের রডটা, তখন দেখি হাতের এখানে প্রচুর ব্যথা করছে। আমি বললাম কী হলো কেসটা? তখন আমি প্রথমেই হাতের দিকে তাকাই, হাতের দিকে এরকম করে তাকাই। হাতের দিকে তাকিয়ে আমি যেটা দেখলাম, দেখে আমার হয়ে গেছে, জিম থেকে মানে সোজা বেরিয়ে গেছি। হাতের মধ্যে আমি দেখলাম এরকম চারটে আঙুল, ঠিক আছে, চারটে আঙুল এরকম নখ, এরকম করে আঁচড় দিয়েছে কেউ, এরকম করে ঢুকিয়ে এরকম আঁচড় টেনে দিয়েছে পুরো হাতের এই জায়গাটা, এই হাতেই। আমার তো দেখে হয়ে গেছে, তো বাড়িতে চলে আসলাম, জ্বালা করছিল তখন। তো স্নান টান করে আমি আবার ফ্রেশ হয়ে শুয়ে ভাবছিলাম যে এটা কীভাবে হলো, আমার কি ঘুমের চোখে হাত লেগে গেল? কিন্তু বলে রাখা ভালো, আমার ছোটোবেলা থেকে একটা বদ অভ্যাস আছে, এমনকি তোমাদেরকেও দেখিয়ে দিচ্ছি। দেখো আমার হাতের নখ, দেখো আমার হাতের নখ যদি একটুখানি বড় হয় তাহলে আমি দাঁত দিয়ে এরকম করে কেটে ফেলি। আমার এটা সব থেকে বদ অভ্যাস, মানে আমার নখ আমি বাড়তেই দিই না, নখ যদি একটু বড় হয় এরকম করে দাঁত দিয়ে কেটে ফেলে দিই। এটা একটা বদ অভ্যাস বলতে পারো আমার। সো বেসিক্যালি আমার নখ নেই, ঠিক আছে, যে আমি এরকম করে হাতে আঁচড় দেবো। আর আঁচড়টা এরকম ছিল, আঁচড় মানুষ কীরকমভাবে দেয়, সোজাভাবে দেয়, আঁচড়টা এরকম ছিল, চারটে আঙুলের নখ এরম গিয়ে এরম হয়ে গেছে, চারটে আঙুলের নখ এরম গিয়ে এরম হয়ে গেছে আর কি, মানে কেউ গায়ের জোরে এরমভাবে টেনে দিয়েছে। সো আমি জিনিসটার দিকে তাকালাম, আমার ভাবতে লাগলাম, ভাবতে আমার হট করে মনে পড়লো যে আগের দিন রাত্রেবেলা শনিবার ছিল, এটা তো আমার মাথায় ছিল। রাত্রেবেলা নোংরার সামনে দিয়ে যাই সারা গায়ে চুল ফুল মেখে, প্লাস ওই যে তোমাদেরকে বলেছিলাম, তখন আমার মানে মাথাটা হঠাৎ করে ক্লিক করলো। আমি যে 10 সেকেন্ডের জন্য আর চোখে তাকিয়েছিলাম ঝিলপাট দিয়ে আসার সময়, ওই টাইমটা এবার আমার সিনটা মাথায় আসলো যে ওই টাইমটা কী হয়েছিল। 10 সেকেন্ডের জন্য যখন আমি তাকিয়েছিলাম, আসার সময়, যাওয়ার সময় কী বলছিলাম, যাওয়ার সময় সুন্দরভাবে সাজিয়ে কেউ হয়তো অর্পণ করেছে কাউকে বা দিয়েছে। আসার সময় দেখি 10 সেকেন্ডের জন্য তাকিয়েছিলাম, খেয়াল করিনি অতটা, কিন্তু ওইটা যেটা একবার চোখে পড়ে সেটা তো মাথায় থাকে, মানে আমাদের পেছনে যেটা একটা আছে সাবকনসিয়াস মাইন্ড, ওটার মধ্যে তো থাকে। তো দেখি যে সুন্দরভাবে ভোগটা সাজানো ছিল, সেই ভাতগুলো ছিল চারিদিকে ছড়ানো, ডাল ঢাল দিয়ে মাখা ছিল, ভাতটা এরকম উঁচু করে দেওয়া ছিল, হাফ ভাত খাওয়া, জলের যে গ্লাসটা ছিল মাটির, সেই গ্লাসটা ছিল উল্টো, মানে এরকম করে, সোজা গ্লাস এরকম করে পাতানো ছিল, গ্লাসের পাশে যে মোমবাতিটা ছিল, মোমবাতিটা পুরো অফ, দুটো মিষ্টির মধ্যে হাফ এরকম করে খাবলা মেরে খাওয়া, ঠিক আছে, চারিদিকে ছড়ানো ছিল, মানে একটা নোংরা অবস্থা। মানে কেউ অভুক্ত যদি কাউকে কোনোদিনও খেতে দাও, হয়তো কেউ খেতে পায় না, তার কাছে যদি এরকম ভোগ সাজিয়ে দাও, এরকম করে যেরকম করে খাবার গ্রাস করবে, সেরকম হচ্ছে পুরো অবস্থা ওই জায়গাটা ছিল। আমার এবার মনে পড়লো ওই জায়গাটা, তাহলে কে খেয়েছে ওই জায়গাটা, হঠাৎ করে মনে পড়লো হয়তো কুকুর বিড়াল আছে, যে এটা ভাবলাম, হঠাৎ করে আবার জ্বালা দিয়ে উঠলো। তখন আমি ভাবলাম যে না, আমি তো যাওয়ার সময় কোনো কুকুর বিড়ালকে দেখিনি, ওই টাইমটা পুরো রাস্তা ফাঁকা ছিল, মেন রাস্তা পুরো ফাঁকা ছিল, কোনো কুকুর বিড়াল আশেপাশে ছিল না, পুরো পরিষ্কার ছিল। যাওয়ার সময় ছিল ভোগটা কত সুন্দরভাবে সাজানো, আসার সময় ওরকম আপলা খাবলাভাবে খাওয়া, মানে কি বলবো তোমাকে, এইটা ভেবে আমার বোঝা হয়ে গেছে যে কি হয়েছিল সেদিন। হয়তো আমি পাস করতে গিয়ে কারোর হয়তো দৃষ্টি পড়েছে আমার দিকে, বা গাছেই হয়তো কেউ ছিল, কোনো অতৃপ্ত প্রেতাত্মা যাদেরকে আমরা বলি, বা পিশাচ টাইপের কিছু ছিল। গাছ থেকে এগিয়ে একটু আগেই তো ঝিলের সামনে ভোগ দেখেছে, থাকতে পারেনি সে, ওরকমভাবে খেয়ে নিয়েছে। জায়গাটা ছিল বহুত অন্ধকার, মানে লাইটও তো ছিল না সেরকম, জায়গাটা তো বহুত অন্ধকার ছিল, যেহেতু মোমবাতির আলোতে, আর হালকা দূরে পেছনে একটা ওই লাল কালারের যে বাল্বগুলো হয় আগের দিনের পোস্টারে লাগানো ছিল, এখন তো সব এলইডি, ওই দিকে আলো আসছিল, হয়তো ওরকমভাবে কেউ খেয়েছে। ওই টাইমটাই আমি ওই 10 সেকেন্ডের জন্য যখন তাকিয়েছি, তখনই হয়তো এই আঁচড়টা মেরে দিয়েছে। হয়তো ভোগের জন্য পেছন আসতে পারিনি, যদি হয়তো ওখানে ভোগ না থাকতো, তাহলে আমার পেছন আমার বাড়িতেও চলে আসতে পারতো ওই জিনিসটা। তারপর থেকে বিলিভ মি গাইস, আমি মঙ্গলবার আর শনিবার করে কোনোদিনও চুল কাটি না। আর ওই জিনিসের পর থেকে, এই একটা রিসেন্টলি ঘটনা আমার সাথে ঘটেছে, যার পর থেকে আমি বিশ্বাস করি তারা আছে। এবার আমি ভাবছি যে ওটা কি ছিল, কারণ ওটা হয়তো কোনো ওই গাছটা থেকে এসেছে, নাকি যার জন্য ওই ভোগটা দিয়েছিল, হয়তো যে মারা গেছিল যার জন্য ভোগটা দিয়েছিল সেই এসেছিল, কিন্তু আমার মনে হয় না সে এসেছিল, কারণ সে আসলেও বা খেলেও ওরকম
এত হাবলা গাবলা ভাবে কে খায়? চারিদিকে ছড়ানো ছিটানো নোংরা, চারিদিকে মানে পিশাচ যেরকম করে থাকে, নোংরা ডিবি পাশে ছড়ানো ছিটানো, ওরকম ভাবে কেউ খায় না। কুকুর বিড়ালও ওরকম অত নোংরা করে খায় না। সো আমার বোঝা হয়ে গেছে হয় কোনো পেতনি ছিল নয় পিশাচ ছিল। আর আঁচড়টা এরকম ভাবে যে আঁচড়টা 4টে আঙুল, ঠিক আছে, 4টে আঙুল এরকম গিয়ে এরকম গেছে, ধারালো নখের আঁচড়ের দাগ, ঠিক আছে, এরকম ভাবে গেছে। যাই হোক, আমার বোঝা হয়ে গেছে সেদিন যদি ওখানে ওই খাবার টাবার না থাকতো হয়তো আমার কোনো ক্ষতিও করে দিতে পারতো। আর একে আমি বলেছিলাম কি, শনিবার ছিল আর আমার সারা গা ভর্তি চুল ছিল, চুল কেটেছিলাম যেহেতু, আমার অওরা প্রচুর উইক হয়ে গেছিলো, যার জন্য এই জিনিসটা আমাকে অ্যাটাক করতে পেরেছে। তো এটাই ছিল আমার সাথে একটা ঘটে যাওয়া ঘটনা। আর এই ঘটনাটা, ঘাটা যখন শুকাচ্ছিল আমার, মানে আঁচড়টা যখন শুকাচ্ছিল, তখন আমি ছবি তুলে রেখেছিলাম। সেই ছবিটাও আমি তোমাদের সাথে শেয়ার করছি, যে দেখে নাও। মানে আমার ওই জায়গাটা, এই হাতের এই জায়গাটা এরকম ভাবে আঁচড়টা কে মেরেছে, তোমরা দেখলেই বুঝতে পারবে। ছবিটা ভালোভাবে দেখো, এটা কোনো মানুষের আঁচড় না, মানুষের এরকম নখ নেই যে এরকম ধরে এরকম টান মারবে। সো দেখে নাও ছবিটা। এরকম হয়েছে ব্যাপারটা। তো তারপর থেকে বিলিভ মি, আমি বিশ্বাস করি এসব। আমি ছোটবেলা থেকেই মানতাম যেরকম আমাদের পজিটিভ শক্তি আছে, তোমরা নিজেরাই বলো, আমরা দুর্গা পুজো, কালী পুজো, কত রকমের আমাদের আচার অনুষ্ঠান হয়, সেগুলোতে আমরা যাই, পুজো দিই, অনুষ্ঠানে আমরা হাত জোর করে প্রণাম করি, ঠাকুরের কাছে আমরা প্রার্থনা করি যে আমাদের এই হোক, আমাদের ভালো হোক, এই হোক, আমাদের শরীর খারাপ সারিয়ে দাও, কত কিছু আমরা ঠাকুরের কাছে যাই। তো যেরকম আমাদের তো বিশ্বাস করতে হবে যে যেরকম ঠাকুর আছে, তো সেরকম পজিটিভের বিপরীতেও নেগেটিভ বলে কিছু তো আছে একটা জিনিস, যাদের আমরা খালি চোখে দেখতে পাই না। আমরা কি ঠাকুরকে খালি চোখে দেখতে পাই? কিন্তু কিছু কিছু জিনিস ঘটে যায় যেগুলো অলৌকিক বা ভৌতিক জিনিস, যেটা আমাদের বিশ্বাস করতে বাধ্য করায় যে হ্যাঁ কিছু আছে। তো সেই রকমই আমার সাথে এই একটা ঘটনা, ফার্স্ট একটা ঘটনা ঘটলো। তারপর থেকে বিলিভ মি আমি বিশ্বাস করি, আমি ছোটবেলা থেকে বিশ্বাস করতাম, তারপর থেকে ডেফিনেটলি মানে আছে, কিছু আছে। সে যে যাই বলুক, কারোর ভয় লাগে না, ঠিক আছে। যেদিন যার সামনে না আসাই ভালো, যার সামনে যে চলে আসবে সে বুঝে নেবে। বাট আমাকে তোমরা যা খুশি বলো, আমি মানি আছে, যেরকম পজিটিভও আছে নেগেটিভও আছে। এই ঘটনার প্রমাণ সহ তোমাদেরকে বললাম যে কি হয়েছিল ঘটনাটা। আমি বিলিভ হয় ওইটা কোনো পেতনি ছিল না পিশাচ ছিল। এবার সেকেন্ড ঘটনাটা তোমাদের সাথে শেয়ার করছি। সেকেন্ড ঘটনাটা হলো লকডাউনের টাইম, 2020 সাল। এটারও প্রমাণ আছে, এটা ভিডিও শেষে, তোমার ভিডিওটা ফুল দেখো, ভিডিও শেষে আমি প্রমাণটা দেখাবো। 2020 সাল 21 পড়বে, 2021 পড়বে, ঠিক আছে, ওই ডিসেম্বরটাতে। আমি তখন রিসেন্টলি ব্লগ মানে ইউটিউব চ্যানেল শুরু করেছিলাম, ঠিক আছে। আমি কি করবো বুঝে পাচ্ছিলাম না, কারণ এর আগে আমি অনেক জায়গায় চাকরি বাকরির অ্যাপ্লাই করেছিলাম, বাট এই লকডাউন আসার জন্য সব কিছু তোমরা তো জানোই কীরকম পরিস্থিতি হয়ে যায়, চারিদিকে অনেকের চাকরি চলে যায়, ভয়াবহ অবস্থা, ওরকম অবস্থা যেন না আসে। তো তখন আমি ডিসাইড করি যে আমি একটা ইউটিউব চ্যানেল খুলবো। তো আমি কোনো কন্টেন্ট পাচ্ছিলাম না যে এই সময় কী হবে না হবে। তো আমি ভাবলাম যে ঠিক আছে, তাহলে আমি কন্টেন্ট পাচ্ছি না, আমি যাইনি কোনো জায়গায়, একটা কন্টেন্ট বানাই যে টপ 10 100 প্লেসের মধ্যে যেটা আছে পার্ক স্ট্রিট সেমিট্রিটা দেখাও হয়ে যাবে, একটা কন্টেন্টও হয়ে যাবে, যাই সেমিট্রিতে ঘুরে আসি। ওখানে গিয়ে একটা ঘটনা ঘটে, যে ঘটনাটা তোমাদের সাথে শেয়ার করবো, ইভেন আমি ভিডিও দিয়ে দেবো। আর তোমরা যদি পুরো ব্লগ দেখতে চাও, সেই ব্লগটাও আমার ইউটিউব চ্যানেলে রয়েছে, একদম দেখবে ফার্স্টের দিকে। আমি বললাম যেরকম প্রথম ব্লগ শুরু করেছি, কিছুই জানতাম না, ব্লগের ছাতার মাথা, একদম প্রথমের দিকে আছে। পার্ক স্ট্রিট সেমিট্রিতে আমার সাথে একটা ঘটনা ঘটে। পার্ক স্ট্রিট সেমিট্রিতে তখন লোকজন যেহেতু কম ছিল, আমি আর আমার ভাই তখন চলে যাই পার্ক স্ট্রিট সেমিট্রিতে, ঘুরতে যাই। ও জাস্ট ঘুরতে যায়, ক্যামেরা ট্যামেরায় ছবি তোলার জন্য, ঠিক আছে, ঘুরতে চলে যাই, আমি যাই ব্লগ করার জন্য। তো ক্যামেরা নিয়ে যেহেতু গেছিলাম, আমাদের ফার্স্টে বলেছিল ক্যামেরা অ্যালাউ নেই, ক্যামেরা যদি নিয়ে যেতে চাও 100 টাকা না 50 টাকা দিতে হবে। আমি বললাম থাক, ক্যামেরা তোমরা জমা রাখো, বেরোনোর সময় আমরা নিয়ে যাবো। সো আমি মোবাইলটা, আমার ব্লগটা দেখলে তোমরা বুঝতে পারবে, মোবাইলটা হাতেই ধরে ব্লগ করছিলাম, মানে এরকম হাতে ধরে ব্লগ করছিলাম। আর আমার মোবাইলটা এরকম করে কাঁপছিল, ঠিক আছে, হাতে ধরে ব্লগ করছিলাম। আমার অভ্যাস ছিল না যেহেতু, হাতে ধরেই মোবাইলটা নিয়ে ব্লগ করছিলাম। ভালো কথা, পার্ক স্ট্রিটের ভেতরে প্রথম গেলাম কোনো কবরস্থানে, মানে আগেও গেছি কিন্তু পার্ক স্ট্রিটের কবরস্থানে প্রথম গেলাম, ঘুরছি টুরছি, বেশ ইন্টারেস্টিং ব্যাপার, একটা গা ছমছমেও ব্যাপার আছে। ঘুরতে ঘুরতে ঠিক একটা জায়গায় আমরা সোজা গেলাম, সোজা গিয়ে পার্ক স্ট্রিট সেমিট্রিটা অনেকটা বড়, ঠিক আছে, গেছি একদম আমরা পেছনের দিকে চলে গেছি। পেছনের দিকে আমি গেছি, মানে ভাই তো ওইদিকে কার সাথে ফোনে কি ছবি তুলছিল বা কার সাথে কথা বলছিল ঠিক মনে নেই। আমি পেছনের দিকে চলে গেছি, পেছনের দিকে গেছি এরকম সোজা। তোমরা পার্ক স্ট্রিট সেমিট্রিতে যারা গেছো বা যারা যাওনি, আমি বলে যাচ্ছি, এরকম সোজা চলে গেলে একটা দেয়ালে বাড়ি খায়, আর এই সাইডে চলে গেলে আরও কবরগুলো ওখানে সাজানো রয়েছে, এই সাইডে অনেকটা যাওয়া যায়। একদম লাস্ট প্রান্তে এরকম করে ঢুকে আমি চলে গেছি সোজা, মানে এই সাইড দিয়ে সোজা চলে গেছি। সোজা গিয়ে
একটা এলাকায় গিয়ে আমি ধাক্কা খাই, কোনো কিছু নেই, জাস্ট একটা এলাকায় গিয়ে এরকম ধাক্কা খাই। ওই জায়গাটা তোমাদের কি বলবো, মানে বিভৎস ঠান্ডা, বিভৎস ঠান্ডা, মানে কি বলবো ওই টাইমটা, মানে এত ঠান্ডা। আর ঠিক 2 পা এগোচ্ছি, মানে 2 পা রিটার্ন নিচ্ছি, ওই জায়গাটা হচ্ছে পুরো গরম। মানে ওই জায়গাটা টেম্পারেচারের এত আপ ডাউন ছিল, এত আপ ডাউন ছিল। হয়তো ওখানে কোনো পোর্টাল ছিল, বা আমি শুনেছি অনেক গল্প টল্প বা এই সমস্ত ঘটনা পড়ে বা অনেক কিছু পড়ে আমি জানতে পেরেছি যে যে সমস্ত জায়গায় এই সমস্ত নেগেটিভ জিনিসপত্র আর হচ্ছে এন্টিটিরা থাকে, যাদেরকে আমরা খালি চোখে দেখতে পাই না, বা এন্টিটিরা যারা বিলং করে, তারা হচ্ছে যে সমস্ত জায়গায় থাকে, হয় প্রচুর ঠান্ডা হয়ে যায়, নয় প্রচুর গরম হয়ে যায় বা ঠান্ডা হয়ে যায়। তো আমি ওই জায়গাটা গিয়ে বিলিভ মি, আমি হচ্ছে তোমাদেরকে ভিডিও প্রমাণ সহ দিয়ে দেবো যে ওই জায়গাটা প্রচুর ঠান্ডা ছিল। টেম্পারেচারের আপ ডাউন বলতে হেরফের আপ ডাউন, একটা এগোচ্ছি টেম্পারেচার পুরো কমে যাচ্ছে, বাট যখনই ওই জায়গাটা যাচ্ছি টেম্পারেচার পুরো ফেল করে যাচ্ছে, মানে এত ঠান্ডা, বিভৎস ঠান্ডা। ওখান থেকে আসলাম, ওখান থেকে এসে ডিরোজিও কবরের পাশে গেলাম। ডিরোজিও কবরের পাশে একটা কবর দেখলাম, মানে একটা সেমি এরকম করে পাতা, বাট ভেঙে চুরে গেছে, মনে হচ্ছে কেউ হাত দিয়ে এরকম করে ভেঙে ভেঙে বেরিয়ে এসছে। ওইটারও ব্লগ আমি তুলেছি, ওটাও আমি দেখাবো ওখানে। তার পাশে একটা বড় বট গাছ, মানে বট গাছ না ওটা কি গাছ জানি না, দেখতেই ভুতুরে ভুতুরে টাইপের, সকালবেলা দেখছি ওরকমই। বাট ওই জায়গাটা আসার পর থেকে আমার মনে হচ্ছিল কেউ হয়তো ফলো করছে, মানে এটা কেমন একটা শিহরণ দিচ্ছিল পিঠের এই পাশে, কেউ হয়তো যাচ্ছি ব্লগ করছে, হয়তো কেউ ফলো করছে, কেউ হয়তো দেখছে, কেউ হয়তো তাকিয়ে রয়েছে। ওই জিনিস হওয়ার পরে আমি ওই জায়গাটা থাকিনি, পার্কস্ট্রিট সোজা বেরিয়ে গেছি। সোজা বেরিয়ে হচ্ছে সামনের দিকেই হচ্ছে একটা জায়গা আছে, যার মধ্যে অনেক নানা রকমের ফুল টুল গাছ আছে। ওই ফুল জায়গায়, ওই সমস্ত জায়গায় ব্লগ করছিলাম। আমি পেছনের দিকে আর যাইনি, আমি বুঝে গেছি টেম্পারেচার আপ ডাউন মানে একেই তো সেমেট্রি, টেম্পারেচার এখানে এত মানে ফেল হচ্ছে আর আপ ডাউন হচ্ছে, আমি বুঝে গেছি যে কিছু একটা এই জায়গাটা রয়েছে, আমার এখানে বেশিক্ষণ থাকা ঠিক হবে না। সো ডিরোজিওর কবরের ওখানেও বেশিক্ষণ থাকিনি, ওই জায়গাটাও বেশিক্ষণ থাকিনি, ওখান থেকে পুরো রিটার্ন করে গেছি। তো এই সেকেন্ড ঘটনাটা আমার সাথে ঘটেছিল। তো সেদিন রাত্রেবেলা পার্কস্ট্রিট সেমেট্রি থেকে এসে ঘুমাতে পারিনি, জ্বর ঠর কিছু আসেনি, বাট ঘুমাতে পারিনি। কারণ জ্বর ঠর আসবে না, কারণ আমি পকেটে করে হনুমান চল্লিশা নিয়ে গেছিলাম, বিকজ আমি বজরংবলী আর মহাদেব আর কালীমার প্রচুর বড় ফ্যান, মানে প্রচুর বড় ভক্ত। কারণ আমি মঙ্গলবার শনিবার করে হনুমান চল্লিশা পাঠও করি আর পুজোও দিই। তোমরা আমার ব্লগে দেখো হনুমান চল্লিশার ইয়েও রয়েছে, মানে পাঠের পুজো দেওয়ারও ভিডিও রয়েছে। সো পকেটে করে যেহেতু বজরংবলীর ইয়ে নিয়ে গেছিলাম, হনুমান চল্লিশা নিয়ে গেছিলাম, ওই দিন রাত্রেবেলা ঘুম আসেনি, মনে হচ্ছিল মানে ঘুমাতে যাবো, মনে হচ্ছিল কেউ দাঁড়িয়ে রয়েছে, একটা কালো একটা অবয়ব এরকমভাবে দাঁড়িয়ে রয়েছে। হয়তো লাইট ধরিয়েছি, কিছু নেই, পুরো ফাঁকা, লাইট ধরিয়েছি কিছু নেই, আবার লাইট যেই অফ করলাম আবার অবয়বটা চলে আসলো কাছে, এরকম আমার সাথে হয়েছে। বাট তার পরের দিন হনুমান চল্লিশা পাঠ করার পরে, হনুমান চল্লিশা পাঠ করার পরে আমার অনেকটা ভয় কমে। আর ফোনে হচ্ছে বজরং বাণ শুনেছিলাম, বজরং বাণটা অনেক কার্যকারিতা এইসবের জন্য, তখন আমার হচ্ছে আস্তে আস্তে ভয়টা কমে। তো এই ঘটনা দুটো আমার সাথে ঘটেছিল। এছাড়াও আমার আত্মীয় স্বজনের সাথে অলৌকিক ঘটনা বা ভৌতিক ঘটনা বলতে পারো আছে এরকম, আমার সাথে এই দুটো ঘটনা ঘটেছিল। আস্তে আস্তে হচ্ছে আমি সব কিছু শেয়ার করবো, মানে এই চ্যানেলে ব্লগও থাকবে, তার সাথে হচ্ছে এই ঘটনাগুলোও থাকবে, ঠিক আছে? আমি শুক্রবার বা শনিবার করে একটা করে ঘটনা তোমাদের সাথে শেয়ার করব। এই জিনিসগুলো আমার প্রতি এত ইন্টারেস্ট বাড়িয়ে দিয়েছে, মানে জানতে চাই যে এমন কিছু একটা এক্সিট করে যেটাকে আমরা দেখতে চাই না, বা সেটা এক্সিট করছে, আমাদের আশেপাশেই রয়েছে, সেটাকে আমরা ফিল করতে পারি। যদি তারা চায় সেটা আমরা বুঝিয়েও দেবে যে হ্যাঁ আমরা আছি, তারা ফিলও করিয়ে দেবে আমরা আছি। তো এরকম ঘটনা আমার সাথে ঘটেছে অনেক কিছু। আমি বিশ্বাস করি যেরকম তারা আছে বলেই নানা রকমের চারিদিকে এই সমস্ত ব্ল্যাক ম্যাজিক, তন্ত্রক্রিয়া, নানা রকমের সব কিছু জিনিসপত্র হয়। কেউ পিশাচ চালান করছে, কেউ বাড়িতে প্রেত চালান করছে। প্রেত চালান নিয়ে আমার কাছে একটা ঘটনা রয়েছে, ওটা আই থিঙ্ক, কারণ ওই ঘটনার জন্য আমাদের পুরো অনেক কিছু শেষ হয়ে যায়। হয়তো ওটা প্রেত চালানই করেছিল না কি করেছিল আমি ঠিক জানি না, কারণ ওটার এখনও আমি শেষ দেখতে পাইনি। এটা মামাবাড়ির সাথে ঘটে যাওয়া ঘটনা, এটা আমি একদিন শেয়ার করবো, বাট এটা অনেক বড় ঘটনা, পরে শেয়ার করবো একদিন। সো তোমাদের সব কিছুই আর কি শেয়ার করলাম এই ভিডিওটাতে। তো পার্কস্ট্রিট সেমেট্রির ভিডিওটা তোমরা দেখে নাও। এই কবরটা দেখো, বুঝতে পারছো? মনে হচ্ছে কবরটা ভালো করে দেখো, মনে হচ্ছে কেউ ভেতর থেকে ভেঙে বেরিয়ে এসছে। খালি দেখো কবরটা, এই জায়গাটা না দেখে তোমাদের সাথে পারলাম না শেয়ার করে। কেমন মানে পুরোপুরি একটা গা ছমছমের ব্যাপার কাজ করছে। এই যে পেছনটা দেখো, কবরটা দেখো, এই যে ডিরোজিওর কবর, এই জায়গাটা পুরোপুরি একটা ঠান্ডা, কেমন একটা ঠান্ডা টাইপের। যতই গাছ থাকুক মানে এতটা ঠান্ডা, মানে টেম্পারেচারের কত আপ ডাউন। কিন্তু যখন এই জায়গাটা যাচ্ছি আমরা, এই জায়গাটা যখন আসছি
মানে এই জায়গাটা তো এত গরম, মানে কি বলবো তোমাদের, মানে শীতকাল ঠিক আছে, তাই বলে টেম্পারেচার আপ ডাউন তুমি এখান থেকে ওখানে ক্রস করলে বুঝতে পারবে। ওই জায়গাটা যাচ্ছি টেম্পারেচার পুরো ঠান্ডা, আর এখানে যখন আসছি টেম্পারেচার পুরোপুরি গরম। এছাড়াও তোমরা যদি সেমেট্রির পুরো ভিডিওটা দেখতে চাও, ভিডিওটা দেখলেই বুঝতে পারবে যে ওই জায়গাটা কতটা ক্রিপি। আমার হাত এরকমভাবে কাঁপছে, ঠিক আছে, মোবাইলে স্ক্রিনে যখন ব্লগ করছিলাম আমার হাত না এরকমভাবে কাঁপছিল, তখন আমি বুঝতে পারছিলাম এটা কেন হচ্ছিল, এরকমভাবে কাঁপছিল। যাই হোক, তখন প্রথম ঠাকুরের কৃপায় চলে এসেছি, বাট তারপর থেকে আমি আর ওই সেমেট্রির দিকে কোনোদিনও যাইনি। এই দুটো ঘটনা আমার সাথে ঘটেছে যা আমার জীবনে এতভাবে প্রবাহিত করে, আমার জীবনের পুরো ধারণাই বদলে দেয় যে হ্যাঁ তারা আছে। ঘটনাগুলো তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাও। আর তোমাদের কাছে যদি কারোর ঘটনা থেকে থাকে সেই ঘটনা আমাকে শেয়ার করে দিতে পারো। আমার হচ্ছে নিচে ডেসক্রিপশন বক্সে আমি ইমেল দিয়ে দিয়েছি, মানে আমার যে জিমেলটা সেই অ্যাকাউন্টটা দিয়ে দিয়েছি, আর হচ্ছে ইনস্টাগ্রাম আইডি দিয়ে দিয়েছি, ফেসবুক আইডি দিয়ে দিয়েছি। তোমরা তোমাদের ঘটনা সেখানে মেল করতে পারো বা পাঠিয়ে দিতে পারো, ইনস্টাগ্রামে মেসেজ করে পাঠিয়ে দিতে পারো, ঠিক আছে। ঘটনা ভালো লেগে থাকলে আমি অবশ্যই পড়ে শোনাব। তো তোমরা কারা কারা এইসব জিনিসে বিশ্বাস করো বা কার সাথে এরকম ঘটনা ঘটেছে আমাকে কমেন্ট করে জানিও। তো আজকের ভিডিওটা এতটুকুই, আর এটা হচ্ছে এপিসোড নাম্বার 1। এরকম করে সিরিজ আমি আনতে চলেছি। আমার জীবনে ঘটে যাওয়া অনেক ঘটনা রয়েছে, এরপর একটা ঘটনা আনবো, সেটা হচ্ছে আমাদের বাড়ির কালী পুজো নিয়ে ঘটনা। এই ঘটনাটাই হচ্ছে সত্যি সত্যি কালী ঠাকুর চলে এসেছিল আমাদের বাড়িতে, এটারও আমি প্রমাণ রেখে দিয়েছি। এটা একটা তোমাদের হিন্স দিয়ে রাখলাম। যাই হোক, এই ঘটনাটা হচ্ছে ভৌতিক না, পরের ঘটনাটা অলৌকিক, ঠিক আছে। আমি এটা পরের সপ্তাহে বা পরের শুক্রবার বা স্যাটারডে আমি তোমাদের সাথে শেয়ার করব। কারণ আমি ঘটনার জন্য 2 দিন চুজ করেছি, হয় শুক্রবার ছাড়বো নাহলে শনিবার ছাড়বো ঘটনা। বাকি ব্লগ ট্লগ যেরকম আসবে, ঠিক আছে, কিন্তু এই ঘটনাটা আমি কন্টিনিউয়াসলি চালিয়ে যেতে চাই। তো তোমাদের জীবনে ঘটে যাওয়া ঘটনা আমার সাথে শেয়ার করে দিতে পারো।